যখন একটা স্টুডেন্ট থার্ড ইয়ারে ফার্স্ট ওঠে এবং সেই সময় তাদেরকে ওয়ার্ডে যাইতে হয়, ওই ওয়ার্ডে যাওয়ার পরে তাদেরকে ফার্স্ট যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং। আনফর্চুনেটলি হিস্ট্রি টেকিংয়ের মূল আইডিয়া বা মূল কনসেপ্টটা কি, আমি আসলে এখানে কী করছি, এটা মেজরিটি স্টুডেন্টের কাছে আসলে ক্লিয়ার না। আরেকটা দুঃখজনক ব্যাপার হচ্ছে থার্ড ইয়ারে আমরা আসলে যেহেতু ডিজিজ প্যাথোফিজিওলজি বুঝি না বা ক্লিনিক্যাল মেডিসিন সম্পর্কে আমাদের ধারণা নাই, থার্ড ইয়ারে আসলে চাইলেও 100% অ্যাপ্রোপ্রিয়েটভাবে আসলে হিস্ট্রি নেওয়াটা পসিবল না, বাট ফরম্যাটটা জানা পসিবল। এবং অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি প্রেজেন্ট করার স্কিল অ্যাকচুয়ালি ডেভেলপ করে ফিফথ ইয়ারে, কিন্তু হিস্ট্রি টেকিংয়ের মূল আইডিয়াটাকে আসলে অনেকে ক্যাপচার করতে পারে না বা গ্র্যাব করতে পারে না, যেই কারণে একটা প্রপার হিস্ট্রি টেকিং বা হিস্ট্রিকে কীভাবে নেওয়া উচিত সেই জিনিসটা নিয়ে আসলে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন থেকে যায় বা অনেকে আসলে এটাকে ঠিক মতো আসলে প্রেজেন্ট আলটিমেটলি করতে পারে না। এই ক্লাসে আমি আসলে চেষ্টা করব একটা অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি টেকিং কীভাবে নেওয়া উচিত এবং সেটার অ্যাকচুয়াল কনসেপচুয়াল বেসিসটাকে আমি আসলে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো এই ক্লাসটা আসলে শুধু থার্ড ইয়ারের জন্য না, এটা থার্ড ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত সবার জন্য আসলে সমানভাবে অ্যাপ্লিকেবল। সো শুরু করা যাক। তাহলে আমরা হিস্ট্রি টেকিংয়ের কথা যখন আসে, হিস্ট্রি টেকিংয়ের মূল উদ্দেশ্য কী? একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে, লাইক এটা একটা পেশেন্ট, সে হয়তো বা হসপিটালে আসছে। যখন সে হসপিটালে আসছে, সে কিছু পার্টিকুলার প্রবলেম নিয়ে আসছে, তার হয়তো বা জ্বর আছে বা কাশি আছে, কোনো একটা প্রবলেম, হয়তো বা পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, সামথিং লাইক দ্যাট, কিছু একটা নিয়ে সে আমাদের কাছে হসপিটালে আসে। তাহলে যখন সে হসপিটালে আসে তার সাধারণত একটা দুইটা কমপ্লেইন থাকে, তাই না? আমরা হসপিটালে একটা পেশেন্ট আসলে বলি যে বাবা কী সমস্যা, বলে যে আমার বাবা বুকে ব্যথা। তাহলে তার চিফ প্রবলেমটাই হচ্ছে বুকে ব্যথা। তাহলে সে আমাকে হয়তো বা জাস্ট একটা সিম্পল পয়েন্ট বলছে যে তার হয়তো বা পেইন আছে, বা কখনো কখনো দুইটা হতে পারে বা তিনটা হতে পারে, সাধারণত এর বেশি হয় না। হয়তো বা সে বলবে বাবা আমার ব্যথা আছে, আমার জ্বর আছে, এই আছে সেই, সাধারণত একটা থেকে দুইটা বা তিনটা প্রবলেম নিয়ে সে আমাদের কাছে আসে। সো তার এই দুইটা শব্দ নিয়ে যখন যে আমাদের কাছে আসে, আমাদের কাজ কি, ওনার অ্যাকচুয়াল কি সমস্যা হয়েছে সেইটাকে এমনভাবে আমরা আসলে শুনতে চাই যেন সেখান থেকে আমরা কিছু ডিজিজ নিয়ে চিন্তা করতে পারি এবং সেই অনুপাতে আমরা সেখানে অ্যাপ্রোচ নেব। এখানে মূল অ্যাপ্রোচটা আসলে কীভাবে আসে, এখানে মূল ব্যাপারটা হচ্ছে যখন একটা পার্সন তার কিছু সিমটমস নিয়ে আমাদের কাছে আসবে, আমাদের এই মোমেন্টে কাজ হচ্ছে তার সিমটমটাকে অ্যানালাইসিস করা। এবং যখন আমরা সিমটমকে আসলে অ্যানালাইসিস করতে পারবো, তখন আমাদের মাথার মধ্যে কিছু রোগ নিয়ে আমাদের মাথায় চলে আসবে যে ঠিক আছে, উনি যে কথাগুলো বলতেছে এটাকে সে যেভাবে ডেসক্রাইব করলো, শুনে মনে হচ্ছে যে এখানে আসলে এই রোগগুলো হতে পারে। সাধারণত এখানে কয়েকটা রোগের কথা আমাদের মাথায় অটোমেটিকভাবে চলে আসে। তাহলে হয়তোবা সে হয়তোবা আমাদের কাছে বলছে যে তার সাপোজ ফিভার আছে, আমরা এরকম কথাবার্তা শুনে আমাদের কাছে মনে হলো তার এই জ্বরের কারণ হতে পারে টিউবারকুলোসিস, হতে পারে লিউকেমিয়া, অথবা হতে পারে লিম্ফোমা। হ্যাঁ, তাহলে এরকম আমাদের কাছে যখন আমরা তার হিস্ট্রিটা নিব, আমাদের কাছে মনে হবে যে ঠিক আছে, যে তার কিছু পার্টিকুলার সমস্যা আছে, যেই সমস্যাগুলা এরকম হয়তো বা পার্টিকুলার কয়েকটা ডিজিজের সাথে ম্যাচ করে। সো হিস্ট্রি নিয়ে আমরা আসলে এই ইনফরমেশনগুলোকে গ্যাদার করি এবং এমনভাবে গ্যাদার করি যে যেগুলো সম্ভাব্য রোগ, সেটার মধ্যে তো আসলে তিনটা রোগ তো আর একসঙ্গে এরকম না, ব্যাপারটা হয়তো বা এখানে আসলে একটা রোগ হয়তো বা আছে, বাকিগুলো আসলে হয় নাই। তো তাহলে কেন এই রোগটাই হয়েছে, কেন এইগুলা না? তাহলে হিস্ট্রিতে এমনভাবে তার সাথে রোগীর সাথে কথা বলা যেন আমি হিস্ট্রির মাধ্যমে এই ব্যাপারগুলোকে আরও ক্লিয়ার করতে পারি। তাহলে এইগুলা করে আমার লাভ কী? করে লাভ হচ্ছে যখন আমি এরকম তিনটা চারটা এরকম ডিফারেন্সিয়াল এরকম রোগের কথা চিন্তা করব, আমার এর পরের কাজ হচ্ছে ইনভেস্টিগেশন করা। সো এরপরে আমি আসলে রোগীকে ইনভেস্টিগেশন করবো। যখন আমি ইনভেস্টিগেশন দিব, এখানে আমার উদ্দেশ্য থাকবে আমি যে ডায়াগনোসিসগুলো হতে পারে সেগুলো যেগুলো চিন্তা করছি, তাহলে এখান থেকে তো একটা কনফার্মেশন আসবে, আর যেগুলো হওয়ার না কিন্তু আমাদের সম্ভাব্য তালিকায় ছিল সেগুলোকে বের করে দিতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের এখানে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, এবং যেগুলো আদার ছিল সেগুলোকে এক্সক্লুড করা। তাহলে এটাকে আমরা বলি এক্সক্লুশন অফ ডিফারেন্সিয়ালস।
তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মূল অ্যাপ্রোচ। তাহলে আমি যখন একটা প্রপার ইনভেস্টিগেশন এই লাইনে করবো, এখন আমার যদি চিন্তা ভাবনা সঠিক লাইনে থাকে তাহলেই আমি তাকে এই কাজের জন্য সঠিক ইনভেস্টিগেশন দিতে পারবো, এবং তখন আমার কাছে সঠিক ইনভেস্টিগেশনের আলোকে আমি তার রোগকে অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করতে পারবো। এখন মূল কাজ হলো এইটা। তাহলে একটা মানুষ যখন একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসতেছে, সেইটাকে আসলে এমনভাবে ডেসক্রাইব করা যেন আমরা আসলে ওই জায়গা থেকে একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, বা অন্তত কোন রোগ হতে পারে তার একটা ধারণা বের করতে পারি। এটাই হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিংয়ের মূল মন্ত্র। কারণ আমরা যদি হিস্ট্রি টেকিংটাকে ঠিকমতো নিতে না পারি, আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের চিন্তা যদি ভুল হয়, আমি যতই ইনভেস্টিগেশন দিই না কেন, আমি আসলে কখনোই তার সঠিক রোগ ধরতে পারবো না। যেমন আমরা অনেক সময় বলি না যে আসলে রোগীর কথা শুনলাম কিন্তু কী রোগ এটাই আমি আসলে ধরতে পারলাম না, তাহলে তো আমি আসলে তার ফাইন্ড আউট করে ডায়াগনোসিস করতে পারবো না। সো অ্যাকচুয়ালি একটা পেশেন্টের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা যেটা করি, সেইখানে অবশ্যই হিস্ট্রি টেকিং একটা মেজর রোল প্লে করে। অ্যাকচুয়ালি এভাবে বলা হয় যে 90% ডায়াগনোসিস হিস্ট্রি থেকেই হয়ে যায়। হিস্ট্রি করব, হিস্ট্রি নেব, ইনভেস্টিগেশন করব, আর মাঝখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়েও কথা আছে। আমি যখন তার হিস্ট্রি নিচ্ছি তখনই কিন্তু আমি আসলে বুঝতে পারবো যে তার আসলে কি কি রোগ থাকতে পারে, এবং সেই অনুপাতে যখন আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো আমরা তখন কিছু সাইন্স আইডেন্টিফাই করতে পারবো যেটা আমাদেরকে আসলে কোরিলেট করতে সুবিধা হবে। উইদাউট হিস্ট্রি জাস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস দিয়ে যেমন সবসময় ক্লিয়ার কাট ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব না, ঠিক একইভাবে মানে জাস্ট হিস্ট্রি নিচে এক্সামিনেশন করছি সেখানেও ক্লিয়ার কাট ডায়াগনোসিস হবে, ব্যাপারটা আসলে এরকম না। সো একটার একটার সাথে অবশ্যই সম্পর্কিত, কিন্তু হিস্ট্রি টেকিংয়ের গুরুত্ব হচ্ছে এটা, হিস্ট্রি টেকিং আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। কারণ আমি যদি সঠিকভাবে হিস্ট্রি না নিই, আমার ডায়াগনোসিসে আমি আসলে পৌঁছাইতেই পারবো না। সো এই জন্য হিস্ট্রি সঠিকভাবে নেওয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে একটা হিস্ট্রি আমরা আসলে কীভাবে নিব, আমাদের আসলে অ্যাপ্রোচ আসলে কী হবে। সো বেসিক্যালি যখন আমরা একটা হিস্ট্রি নিব, আমাদের হিস্ট্রিতে আমাদের মূল উদ্দেশ্য থাকবে কি, ওই পার্সন যেই সকল চিফ কমপ্লেন্টস নিয়ে আমাদের কাছে আসছে, যেই কারণে সে হসপিটালে আসছে, সেই কারণগুলোকে আমরা চিফ কমপ্লেন্টস বলছি। হয়তো বা সে বলবে আমার জ্বর আছে, আমার ব্যথা আছে, এই আছে, সেই আছে, এরকম কোনো একটা প্রবলেমের কথা হয়তো বা সে বলবে। তাহলে এই যে চিফ কমপ্লেন্টস যেইগুলো আছে, হয়তো পারে তার 3টা চিফ কমপ্লেন্টস আছে। মনে করি তার একটা প্রবলেম হচ্ছে তার ফিভার, মনে করি তার একটা কমপ্লেন হলো তার একটা পেইন আছে, মনে করি তার হয়তো বা আর একটা প্রবলেম আছে, তার ব্লিডিং আছে, জাস্ট আমি র্যান্ডমলি বলতেছি। সো মনে করি তার এরকম এরকম প্রবলেম আছে। এখন তাহলে আমার হিস্ট্রিতে মূল উদ্দেশ্য হচ্ছে এই ব্যাপারটাকে এমনভাবে ডেসক্রাইব করা যেন আমরা এখান থেকে ডিজিজের ক্লু বের করতে পারি। এখন ডেসক্রাইব কীভাবে করব, হিস্ট্রিটার পোর্শন কীভাবে, আমি আসলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেটা, সেটাকে কীভাবে গোছাবো সেইটাকেই বোঝাচ্ছি। সো এখানে আমাদের প্রত্যেকটা জিনিসকে 1 বাই 1 করে ধরতে হবে। সেটা কীরকম, লাইক প্রত্যেকটা যেই সিমটম নিয়ে রোগী আমাদের কাছে আসছে বা যেই কমপ্লেন্টসগুলো ছিল সেগুলোকে এক্সপ্লেইন করতে হবে বা সেগুলোকে ভাঙতে হবে। ভাঙার একটা সহজ টেকনিক হচ্ছে ওডি পাড়া। ওডি পাড়া কী জিনিস, ওডি পাড়া মানে হচ্ছে অনসেট। সে যেই প্রবলেমটার কথা আমাকে বলছে, সে যে সিমটমটার কথা আমাকে বলছে বা সে যে কমপ্লেইনটা দিচ্ছে, এটার অনসেট কীভাবে হলো, কীভাবে জিনিসটা শুরু হলো, সাডেন অনসেট নাকি ইনসিডিয়াস অনসেট নাকি কীভাবে প্রসেসটা শুরু হলো, এটা তার কাছে শুনতে পেয়েছে। বাবা আপনার কী সমস্যা, আমার পেটে ব্যথা। বাবা পেটে ব্যথাটা কবে থেকে কীভাবে শুরু হলো, তাহলে অনসেটটাকে জিজ্ঞাসা করব। সেকেন্ড কথা হচ্ছে ডিউরেশন, সে যে প্রবলেমটার কথা বলছে এটা কত দিন ধরে, কত সময় ধরে, ডিউরেশনটাকে জানতে হবে। আই, তাহলে প্রথমে আমরা অনসেট নিলাম, ডিউরেশন নিলাম। আইতে আমরা আসবো ইন্টেন্সিটি, যে অ্যাকচুয়ালি তার যে প্রবলেম এটা আসলে কতটা ইন্টেন্স, এটা কি অনেক বেশি সিভিয়ার নাকি আসলে মাইল্ড নাকি মডারেট, জিনিসটা অ্যাকচুয়ালি কেমন, এই ইন্টেন্সিটিটাকে বোঝার চেষ্টা করা। আচ্ছা, পিতে কি, পিতে হচ্ছে আমাদের ডিজিজ প্রোগ্রেশন, সে যে প্রবলেমটা নিয়ে আসছে সেটা কি আসলে একই জায়গায় আছে নাকি বাড়ছে নাকি সময়ের সাথে সাথে কমতেছে, সমস্যা কি। যেমন অনেক পেশেন্ট হয়তো বা একটা পেইন নিয়ে আসতে পারে যেটা হয়তো বা সবসময় একই রকম থাকে, কোনো কোনো পেশেন্টের এমন হতে পারে সময়ের সাথে সাথে পেইনটা বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে আবার কমতেছে, হয়তো বা অনেকের পেইন এমন হতে পারে যে সময়ের সাথে সাথে পেইন খালি বাড়ছে কমতেছে না। সো এখানে আসলে প্রোগ্রেশনটা আসলে কেমন হচ্ছে সেটা জানতে হবে। শুধু পেইন না, যে কোনো সিমটমস নিয়ে আসলে সেম ওয়েতেই আমরা আগাবো। তারপরে কি এতে হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর,
কোন কাজ সিমটমটাকে খারাপ করতেছে, লাইক একটা সেটা পেইন নিয়ে আসছে, আমরা জিজ্ঞাসা করবো হোয়াট মেক্স ইট ওর্স, আপনার এই যে সমস্যাটা হচ্ছে কি করলে সমস্যাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। লাইক সে হয়তো বলতে পারে যে আমার চাচা কাশি খুব, কি করলে কাশিটা বের হয় বেশি হয়, সে হয়তো বলবে যে আমার ধুলাবাড়িতে গেলে কাশিটা বেশি হয়, তাহলে এটা একটা অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর। সো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এরপর আসি আর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর। আচ্ছা এটা মানে আরেকটা পেজে, আচ্ছা এখানে দেখি, তাহলে আর হচ্ছে রিলিভিং ফ্যাক্টর। লাইক সে হয়তো বা একটা প্রবলেমের কথা বলছে, হয়তো বা সে একটা পেইনের কথা বলতেছে, বাট আমি বললাম যে ঠিক আছে আপনার কী করলে ব্যথাটা কমে, সে হয়তো বলছে আমার একটু রেস্ট নিলে ব্যথাটা কমে, বা আমি হয়তো বা খাওয়ার পরে ব্যথাটা কমে, লাইক সামথিং লাইক দ্যাট। বা সে হয়তো বলবে যে আমার জ্বর আছে, কী করলে জ্বরটা কমে, আমার হয়তো একটা নাপা খাইলে জ্বর কমে, বাট আদারওয়াইজ তেমন কিছু হয় না। তাহলে হোয়াট ইজ দ্য রিলিভিং ফ্যাক্টর, না তাহলে এই জিনিসটাকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে আর বলছি, লাস্ট হচ্ছে এ হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড আদার্স সিমটমস, অ্যাসোসিয়েটেড সিমটমস। এখন এইখানে কথা আছে, অ্যাসোসিয়েটেড সিমটমস নিয়ে কথা জিজ্ঞাসা করার এই জায়গাটাকে আসলে ভ্যারিয়েবল কীভাবে, যখন আমি এই ওডি পাড়ার এতটুকু আলোচনা করে ফেলছি ততক্ষণে আসলে আমাদের যখন ডিজিজ সম্পর্কে আইডিয়া থাকে ততক্ষণে আমাদের একটা ক্লু চলে আসে যে এই রোগটা মনে হচ্ছে এই রোগ, লাইক হয়তো বা সব কথা শুনে মনে হচ্ছে এই পেশেন্টের হয়তো বা একটা নিউমোনিয়া আছে, অথবা সব কথা শুনে মনে হচ্ছে পেশেন্টের হয়তো বা একটা হার্টের সমস্যা আছে, বা সব কথা শুনে মনে হচ্ছে পেশেন্টের হয়তো বা কোনো একটা রিউমাটোলজিক্যাল কোনো একটা কন্ডিশন আছে। এখন দেখা যাচ্ছে কি প্রত্যেকটা ডিজিজের কিছু কমপ্লিকেশনস অ্যারাইজ করে, অথবা দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশনে কিছু আদার ডিজিজ থাকে। যেমন মনে করো কোনো একটা পেশেন্টের লাইক টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে, এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে সিলিয়াক ডিজিজ নিয়ে আসতে পারে, তার হয়তো অ্যাডিসনস ডিজিজ থাকতে পারে, এরকম আসলে কিছু ডিজিজ অ্যাসোসিয়েশন খুঁজে পাওয়া যায় যে একটা থাকলে আরেকটাও থাকার সম্ভাবনা থাকে, অথবা কিছু কমপ্লিকেশন যে এই রোগের কারণে এই কমপ্লিকেশনসগুলো হয়, তাহলে এই জিনিসগুলোকে জিজ্ঞাসা করা। তাহলে রিগার্ডিং অ্যাসোসিয়েটেড সিমটমস, সেই সাথে এখানে আরও কথা চলে আসবে, সেটা কি, সেটা হচ্ছে এইখানে যখন আমরা এই কথাগুলো বলবো তখন আমাদের মাথায় মনে করবো যে যখন এই প্রশ্নগুলোর উত্তর আসতে থাকবে আমার মাথায় কাজ করবে যে ঠিক আছে আমার মনে হচ্ছে এরকম 3টা রোগ হতে পারে, 2টা রোগ হতে পারে। তাহলে এই যে একটা রোগ হয়তো বা সরাসরি মিলবে না, কিন্তু মনে হবে যে ঠিক আছে এটা সব কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এই 3টার মধ্যে যে কোনো একটা হবে, হয়তো বা কথাবার্তা শুনে মনে হচ্ছে এটা টিবিও হতে পারে, এটা লিম্ফোমাতেও হতে পারে, অথবা এটা লিউকেমিয়াতেও হতে পারে। লাইক একটা সিমটম নিয়ে আসছে, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এই 3টার যে কোনো একটা, অথবা এমন হতে পারে কোনো একটা পেশেন্টের কথা শুনে মনে হচ্ছে এটা নেফ্রোটিক সিনড্রোমও হতে পারে, অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার হতে পারে, অথবা মনে হচ্ছে যে দিস মাইট বি কেস অফ লিভার সিরোসিস বা সিএলডি হয়তো বা আছে। তাহলে এখন এরকম কয়েকটা কারণ মাথার মধ্যে আসবে যে মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু এখন যে কোনো একটা হবে, বাকি 2টা তো বাদ। সো হিস্ট্রি নিয়ে এমনভাবে তখন আমাদেরকে কোশ্চেন করতে হবে যে প্রত্যেকটা ডিজিজের কী কী ফিচার আছে, ইউনিক ফিচার কী কী, সেই ইউনিক ফিচার দিয়ে আমি বলতে পারবো যে এইটা এই কারণেই হয়েছে এবং এইটা এই কারণগুলোতে হয় নাই। কিছু ইউনিক কোশ্চেন থাকে, সেই ইউনিক কোশ্চেনটাকে অ্যাড্রেস করা। যে সাপোজ কোনো একটা পেশেন্টের অ্যাসাইটিস আছে, এখন অ্যাসাইটিস কিন্তু আমরা লিভার প্রবলেমেও পেতে পারি, কিডনি প্রবলেমেও পাইতে পারি, আবার আমরা হার্টের প্রবলেমেও পাইতে পারি, কিন্তু কারণ তো আসলে যে কোনো হয়তো বা একটা প্রেজেন্ট, হয়তো বা পেশেন্টের হয়তো বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার আছে, সেই কারণে তার হয়তো বা অ্যাসাইটিস ডেভেলপ করছে, কিন্তু এই পেশেন্টের কিন্তু লেগেও এডেমা থাকবে এবং তার আগে লেগ এডেমা ডেভেলপ হবে। তাহলে আমি যখন প্রশ্নটা করলাম তাহলে আগে লেগ এডেমা তারপর অ্যাসাইটিস, এটা আমাকে একটা ক্লু দিচ্ছে যে দিস মাইট বি কেস অফ হার্ট প্রবলেম। কিন্তু সিএলডিতে অ্যাসাইটিস প্রথমে অ্যাবডোমেনেই, মানে প্রথমে অ্যাসাইটিসই হবে, প্রথমে লেগ এডেমা আসবে না। আবার এমন হতে পারে যে যদি নেফ্রোটিক সিনড্রোম, সেখানে আগে হয়তো বা ফেসিয়াল পাফিনেস, তার হয়তো বা ফার্স্টে ফেস ইনভলভ হয়েছে, এই হিস্ট্রিটা দেবে। তাহলে এই যে ইউনিক কোশ্চেন, যেই প্রশ্নের উত্তর আমাকে ক্লু দিয়ে দিচ্ছে যে আসলে এটা এই কারণে হয়েছে বাকিগুলো কারণে না, সেই প্রশ্নটাকে এখন করতে হবে। তাহলে এইভাবে করে আমরা ডিফারেন্সিয়ালসকে এক্সক্লুড করব। তাহলে এই কোশ্চেনগুলো সব আমাদের এই জায়গাতে আমরা আস্তে আস্তে করে ফেলবো। তাহলে যখন আমরা এইভাবে আগাবো
তখন কি হচ্ছে, আমরা অ্যাসোসিয়েট সিমটমকেও আমরা জিজ্ঞাসা করলাম, কমপ্লিকেশনসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করলাম এবং এইভাবে আগাবো। তাহলে যখন আমরা এইভাবে একটা পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, তাহলে আমি কি করতেছি, আমি আসলে এখানে মূল যে কাজ করতেছি, এক হচ্ছে সেই যেই কমপ্লেন্টস নিয়ে আমাদের কাছে আসছে, সে যেই কমপ্লেক্স নিয়ে আসছে সেটাকে আসলে প্রথমে এক্সপ্লেইন করব এবং এমনভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব যেন আমরা কিছু ডিফারেন্সিয়ালস এখান থেকে অ্যাড্রেস করতে পারি। এবং আমাদের আরেকটা কাজ হবে, এই যে ডিফারেন্সিয়ালসগুলো আছে সেগুলোকে এক্সক্লুড করে একটা প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করা। এইটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে যেই প্রবলেমের কারণে সে হসপিটালে আসছে সেইখান থেকে কোনো কমপ্লিকেশন হলো কি না, অথবা সেই রোগের সাথে আর কোনো অ্যাসোসিয়েশন আছে কি না অন্য কোনো রোগের, তাহলে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা। সো আমাদের মূল কাজ হচ্ছে হিস্ট্রিতে এইটা করা, যে আমরা কমপ্লেন্টসগুলোকে এক্সপ্লেইন করব, সেখান থেকে কিছু ডিফারেন্সিয়ালস আমাদের কাছে আসবে এবং এরপরের হিস্ট্রি টেকিংয়ের মধ্যে আমাদের কাজ হবে আদার ডিফারেন্সিয়ালসগুলোকে এক্সক্লুড করার পয়েন্ট নিয়ে আসা এবং ওই ডিজিজের কারণে কী কী কমপ্লিকেশন থাকতে পারে সেগুলোকে খোঁজার চেষ্টা করা, অ্যান্ড আদার কোনো অ্যাসোসিয়েটেড কন্ডিশনস থাকলে সেটাকে অ্যাড্রেস করা। আসলে হিস্ট্রি টেকিংয়ের পারফেক্ট মেথড আসলে এটা। সো আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে এক্সপ্লেন করি। লাইক আমি একটা হিস্ট্রি নিয়েই তোমাদেরকে এখন দেখাবো যে আইডিয়াল জিনিসটা আসলে কি। সো মনে করি কোনো একটা পার্সন, সে হয়তো বা আমাদের কাছে যখন আসছে তার হচ্ছে হোল বডি এডেমা। মনে করি কোন একটা পার্সন আমার কাছে আসছে হোল বডি এডেমা নিয়ে, তার মুখ ফোলা, তার পেট ফোলা, তার পাও ফোলা, ঠিক আছে, অ্যানাসার্কা সহজ কথা। সো এখন সে আসছে কেন, তার পুরা বডি ফুলে গেছে এবং এখন তার বড় সমস্যা হচ্ছে তার খুবই রেসপিরেটরি ডিস্ট্রেস, তার শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে এখন পেশেন্টের সমস্যা হচ্ছে এটা। এখন যখন এই দুইটা জিনিস একসঙ্গে থাকে, সাধারণত পেশেন্টের চিফ কমপ্লেন্টস বা প্রেজেন্টিং কমপ্লেন্টসের মধ্যে এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার হবে। কারণ রোগী এডেমা তো তার জন্য সবচেয়ে কষ্টকর কোনটা, সবচেয়ে বেশি কনসার্নিং কোনটা, সে তার জন্য সবচেয়ে বেশি কনসার্নিং তার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সেইটা নিয়ে আসবে, সেই সাথে এটা থাকবে হয়তো বা প্রেজেন্টিং ইলনেস। এখন আমাদের নর্মাল চিন্তা কি, আমাদের বেসিক চিন্তার ধ্যান ধারণা হচ্ছে যখনই কোনো একটা এরকম ইয়ে থাকে আমরা কয়েকটা ডিজিজ চিন্তা করি যে কোন কারণে এগুলো হতে পারে এবং সেইভাবে আমরা আগাই। অ্যাকচুয়ালি দিস ইজ ওকে। সো এখন আমরা চিন্তা করি হোল বডি এডেমা কেন হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস কেন হতে পারে। সো প্রথম কথা হচ্ছে সেই যে সিমটমগুলো আমাকে বললো বা যে প্রবলেমগুলো বললো, এই দুটার মধ্যে সম্পর্ক আগে আমাকে জানতে হবে। এই সম্পর্কটা বোঝার উপায় হচ্ছে প্যাথোলজি জানা। যখন আমরা প্যাথোলজি জানবো, ডিজিজ প্যাথোলজি বুঝবো, জেনারেল প্যাথোলজি বুঝবো, এই রিলেশনটা বোঝা ইজি হবে। যখন আমার কাছে এরকম একটা প্রেজেন্টেশন আসবে, স্বাভাবিকভাবে প্যাথোলজিতে আমার মাথার মধ্যে এই চিন্তা হবে হয়তো বা এই পার্সনের কোনোভাবে হয়তো বা একটা প্লুরাল ইফিউশন আছে, হয়তো বা একটা প্লুরাল ইফিউশন আছে এবং জেনারেলাইজড এডেমা যেখানে থাকে যে সকল কারণে, এরকম অনেক কারণ থেকে প্লুরাল ইফিউশন হতে পারে, সেইখান থেকে তার হয়তো বা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে। সো আমি এখান থেকে এইটাকে কিভাবে বুঝলাম, উইথ মাই নলেজ অফ প্যাথোলজি। সো নলেজ অফ প্যাথোলজিতে আমার একটা আইডিয়া হলো। তাহলে এখন কথা হচ্ছে তার রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণ এই কারণের মধ্যেই সীমাবদ্ধ। যখন আমার কাছে এটা মনে হবে তখন আমার করণীয় কি, প্রথমে এটা অ্যাড্রেস করা আসলেই রেসপিরেটরি ডিস্ট্রেস এই কারণের জন্য নাকি ডিফারেন্ট। কারণ এমনও তো হইতে পারে এই পেশেন্টের নতুন করে একটা নিউমোনিয়া হয়েছে, সেখান থেকেও তো আসলে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, কিন্তু আমার মাথায় কাজ করবে যে হ্যাঁ এটার মধ্যেও কোরিলেশন থাকতে পারে, এটা একটা আরেকটার জন্য ডেভেলপ করছে, এইভাবেও হইতে পারে, অথবা একটা ডিফারেন্ট প্যাথোলজি থেকেও হইতে পারে। তাহলে এখন আমার এখানে অ্যাপ্রোচ কী হবে। সো ঠিক আছে, রোগীর 1 নাম্বার সমস্যা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, হয়তো বা আমি এটা দিয়ে শুরু করলাম, অথবা তার সবার আগে কোনটা শুরু হয়েছে, সবার আগে হয়তো বা তার এটা শুরু হয়েছে, তাহলে আমি এটা দিয়েও শুরু করতে পারি। সাধারণত এমবিবিএস লেভেলে আমি পার্সোনালি প্রিফার করি কি, যে সবার প্রথমে কোন রোগ হয়েছে সেখান থেকে আমরা আগাই, তাহলে আমাদের জন্য প্রেজেন্ট করাটা সহজ, ধরাটাও সহজ হবে। সো মনে করি হোল বডি এডেমা সবার আগে শুরু হয়েছে, আমি এটা দিয়ে শুরু করলাম। তাহলে এখন আমরা ওডি পারা ফরম্যাটে চলে যাব। তাহলে এখন এডেমাতে প্রথম কথা হচ্ছে অনসেট। তাহলে আমার প্রথম প্রশ্ন যে আপনার এই যে এডেমাটা ফরমেশন হলো, এই যে সোয়েলিং হচ্ছে, এটা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে। সেটা বলবে যে দেখেন আমার মূল সমস্যাটা শুরু হয়েছে আস্তে আস্তে, একটা গ্র্যাজুয়াল অনসেট।
ঠিক আছে, সে হয়তো বললো যে এটা গ্র্যাজুয়াল অনসেট হয়ে শুরু হয়েছে এবং মোটামুটি এটা 3 মাস ধরে এই অবস্থা এবং আস্তে আস্তে ব্যাপারটা বাড়তেছে। তাহলে ব্যাপারটা আস্তে আস্তে বাড়তেছে এবং এই জিনিসটা যে তার বাড়তেছে এটা তার কষ্টকে আসলে সময়ের সাথে সাথে বৃদ্ধি করতেছে এবং যখন তার এটা আস্তে আস্তে এইভাবে বাড়ছে তখন আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে আপনারা কীভাবে শুরু হয়েছে, কোথায় ফার্স্ট অ্যাপেয়ার করছে। সে হয়তো বা বলবে যে ঠিক আছে আমার আসলে সবার আগে অ্যাসাইটিস হয়েছে, মানে সে বলবে যে তার সবার আগে অ্যাবডোমেনে পানি আসছে, তারপরে আস্তে আস্তে তার আদার পার্টস সেগুলো আসলে ইনভলভড হয়েছে। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা ইন্টেন্সিটি প্রোগ্রেশন এখান থেকে আমাদের আচ্ছা এখানে আরও কিছু কথা বলি। কিছু কিছু সিমটমসে এই যে পয়েন্টগুলো বলতেছি সবগুলার অ্যান্সার নাও থাকতে পারে, কিছু কিছু জায়গায় এগুলোর কোনো অ্যান্সার নাই, তাহলে ওটা আমরা স্কিপ করে যাবো যে ঠিক আছে এইটার এখানে ইন্টেন্সিটির এখানে কি আসবে, এখানে তেমন কিছুই আসবে না, সো ইন্টেন্সিটি এখানে আমরা স্কিপ করে যাব। তো প্রোগ্রেশনের জায়গাটা আসতেছে, সো এই ফরম্যাটে এখানে একটা দুইটা সেগমেন্ট এটার কোনো অ্যান্সার হয়তো বা নাও থাকতে পারে, সো ওটাকে আমরা তখন মানে ক্রস করে চলে যাবো। আচ্ছা এখন কথা হচ্ছে মানে কি অ্যাগ্রেভেট করে, কি তার এই প্রবলেমটাকে অ্যাগ্রেভেট করতেছে। সো সে হয়তো বা ওভাবে কোনো অ্যান্সার দিতে পারবে না যে আপনার যে পানি বাড়তেছে এটা কি করলে বাড়ে, এটা তো আসলে হয়তো সে কোনো অ্যান্সার সে যে আস্তে আস্তে এমনিই বাড়তেছে, আমি তো আসলে কোনো পার্থক্য করতে পারতেছি না, সো আমি কিছু বলতে পারছি না। ওকে গুড, কী করলে এটা রিলিভড হয়, কী করলে প্রবলেমটা কমে, সে হয়তো এখানে বলতে পারে যে হ্যাঁ আমি তো ফার্মেসিতে গেছিলাম, ওখানে একটা বড়ি খাইছি, আমার একটু পানি বের হয়ে গেছে প্রস্রাবের সাথে, সো এরকম সে হয়তো বা বলতে পারে অথবা নাও বলতে পারে, ওটস ওকে, থাকুক না থাকুক। আচ্ছা একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড সিমটমস। এখন এই প্রবলেমটা যখন তার হবে তাহলে আমরা এরপরে তাকে জিজ্ঞাসা করতে পারি এখন কোনো পেশেন্টের যদি এরকম অ্যাসাইটিস ডেভেলপ করে বা হোল বডি এডেমা থাকে আর কী কী প্রবলেম থাকতে পারে, এই জায়গাটায় আমাদের কয়েকটা নলেজ লাগবে, প্যাথোলজির নলেজ লাগবে, ক্লিনিক্যাল মেডিসিনের নলেজও লাগবে। সো এই জায়গাটাতে এখন আমরা চিন্তা করব একটা পার্সনের যদি এরকম এডেমা এরকম হোল বডি এডেমা থাকে তার আর কী কী সমস্যা আসলে থাকতে পারে। সো এখন আমি চিন্তা করি যদি এটা আমার হার্টের প্রবলেমের জন্য হয় তাহলে তার হার্ট ফেইলিয়ারের কিছু সিমটম সেখানে থাকবে এক্সপেক্টেড, তাই না? যদি হার্টের প্রবলেম থেকে তাহলে কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার থেকে তো এটা হয়েছে, তাহলে এই পার্সনের কিছু হার্ট ফেইলিয়ারের ফিচার থাকবে। তখন আমি তাকে জিজ্ঞাসা করবো তার হার্ট ফেইলিয়ারের ফিচারগুলো আমরা পাচ্ছি কিনা, যেমন তাকে বলবো তার অর্থোপনি আছে কিনা, শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে কিনা, বা হঠাৎ হঠাৎ রাতের বেলা তার শ্বাসকষ্ট উঠে তার ঘুম ভেঙে যাচ্ছে কিনা, এগুলো আমি হয়তো বা জিজ্ঞাসা করতে পারি। হ্যাঁ যদি এটা চিন্তা করি, অথবা আমি চিন্তা করতেছি এখানে দিস মাইট বি কেস অফ সিএলডি লিভার প্রবলেমের কারণে, তখন আমি চিন্তা করবো যে ঠিক আছে লিভার প্রবলেম কী হয়েছে, এখানে কি জন্ডিস ছিল নাকি আদার কোনো ফিচার্স ছিল, তখন আমি ওই লাইনে জিজ্ঞাসা করবো যে তার কোনো জন্ডিস আছে কি না বা আদার এই সিমটমসগুলো তার অ্যাবডোমিনাল পেইন আছে কি না, এই জিনিসগুলোকে তখন আমি জিজ্ঞাসা করবো। বেসিক্যালি এই জায়গাতে জন্ডিসের কথাটা অবশ্যই আসবে, অথবা তার দেখা যাচ্ছে যে ব্লিডিং কোনো হিস্ট্রি আসছে কি না, যে এরকম কোনো কিছু, বা জন্ডিস নিয়েও কথা আছে, শুধু কি গা হাত পা মানে হলুদ হয়ে যাচ্ছে, প্রস্রাবের রং হলুদ হচ্ছে, ব্যাপারটা কি এরকম, নাকি আবার এখানে জিজ্ঞাসা করবো তার ইউরিনের কালারটা কীরকম, তার স্টুলের ন্যাচার কীরকম, তার না পেল স্টুল আছে কি না, এটা কি ফ্লোটিং কি না, অথবা সেই সাথে আরও জিজ্ঞেস করতে পারি যে তার পায়খানার রাস্তা দিয়ে ব্লাড যায় কিনা বা পায়খানার রং কালো কিনা, মেলানা আছে কিনা, এই হিস্ট্রিগুলো নিব, বা রক্ত বমি হচ্ছে কিনা, হ্যাঁ হেমাটোম্যাসিস, এগুলোকে আমি হয়তো জিজ্ঞাসা করব। যখন আমি নেফ্রোটিক সিনড্রোমের কথা জিজ্ঞাসা করব তখন ইউরিন আউটপুটের ন্যাচারটা আমি জিজ্ঞাসা করবো যে আপনার ইউরিন আউটপুট কি একই রকম আছে নাকি বেড়ে গেছে বা কমে গেছে, কি মনে হচ্ছে আপনার, নাকি এটা কি যখন আপনি ইউরিন পাস করেন সেখানে কি রক্ত যাচ্ছে কিনা, অথবা হয়তো একটু ফ্রোথিনেস, হ্যাঁ একটু ফ্যানার মতো এরকম আপনি দেখেন কিনা, এই প্রশ্নগুলো হয়তো আমি করব। তাহলে এইগুলো যখন আমি করব সেই সাথে আমার কিন্তু সে কিছু উত্তর দিবে, এবং এখানে 3টা কারণ আমি কিন্তু খুঁজলাম। 3টা কারণের মধ্যে এখানে যদি এটা সিএলডির জন্য হয় সে হয়তো আমাকে জন্ডিসের হিস্ট্রি দিবে, বা ডার্ক ইউরিন, পেল স্টুল এগুলোর হিস্ট্রি হয়তো বা দিবে, বা সে হয়তো বলবে যে তার মাইল্ড এরকম ফিচার তার কাছে মনে হয়েছে। তাহলে এই জিনিসগুলোকে হয়তো বা আসবে, হয়তো বা এরকম থাকলে আমরা আইডিয়া করতে পারবো। তাহলে এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখবো। আবার এছাড়া আরও অনেক কারণেও অ্যাসাইটিস থাকতে পারে, এটা হচ্ছে যখন ওই রোগের সম্পর্কে আমার আইডিয়া থাকবে। আমি এমবিবিএস লেভেলে আলোচনা করছি সেজন্য অল্প নিয়ে সহজে আলোচনা করতেছি, কিন্তু আরও অনেক কারণ আছে, আমরা ওই কারণগুলোকে নিয়ে আসলে এইভাবে তখন কোশ্চেন করে করে আগাবো। তাহলে এইভাবে যখন আমরা করবো আস্তে আস্তে দেখা গেল যে আমরা একটা কারণকে এক্সপ্লেন করতেছি এবং বাকি কারণগুলোকে এক্সক্লুড করতেছি। সেই সাথে এখন মনে করি যে এত কথা বলতে বলতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, মনে হচ্ছে এটা আসলে একটা সিএলডির পেশেন্টের থেকেই ঘটনাটা হয়েছে।
যখন সিএলডি পেশেন্ট থেকে এই ঘটনা হচ্ছে, যখন আমার কাছে এই আইডিয়াটা হবে এবং আমি এইগুলাকে এক্সক্লুড করার যথেষ্ট পরিমাণ ক্লু পেয়ে গেছি, এরপরে আমার কাজ হচ্ছে এই ডিজিজের কমপ্লিকেশনস কিছু আছে কি না সেটাকে খোঁজা। এটা আমার একটা কাজ হয়ে যাবে। সো কমপ্লিকেশনস আছে কিনা কীভাবে খুঁজবো? মনে করি কোনো একটা পেশেন্টের আসলে সিএলডি আছে, সেখান থেকে এত ঝামেলা হয়েছে। সিএলডির কমপ্লিকেশনস আমরা আসলে কী কী এক্সপেক্ট করতে পারি বা কী কী আমরা হয়তো এমবিএস লেভেলে চিন্তা করি, হয়তো বা চিন্তা করতে পারি যে এখান থেকে পেশেন্টের তো হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। এই পেশেন্টের হয়তো বা আরও কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারে বা আরও কিছু সেই সাথে আরও ফিচার্স হয়তো বা থাকতে পারে। তাহলে সেইগুলো নিয়েও আমরা কোশ্চেন করতে থাকবো। তাহলে এখন মনে করি যে হেপাটোসেলুলার কার্সিনোমা যদি আসলে তার ডেভেলপ করে, তাহলে আমি এখন কোশ্চেন করব আপনার কি অ্যানোরেক্সিয়া আছে কি না, আপনার কি ওয়েট লস আছে কি না, সেইগুলোকে আমি জিজ্ঞাসা করব। তাহলে এই কোশ্চেনগুলো করে তাহলে এই কমপ্লিকেশনস অ্যারাইজ করছে কি না সেইটার ব্যাপারে আমি একটা ক্লু বের করতেছি। এখানে আমরা আর কি কি করতে পারি? এখানে দেখা যাচ্ছে আমাদের যখন সাপোজ এখানে ডিজিজ নিয়ে কথা হচ্ছে, তো ডিজিজের প্রেক্ষাপটে সাপোজ তার সিএলডি ডেভেলপ করছে, এখন কথা হচ্ছে সিএলডি তার কেন হয়েছে, এটা নিয়েও আমাদের একটু কথাবার্তা বলতে হবে। তাহলে সিএলডির কারণ কি? এখন এমন হতে পারে যে তার আসলে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন থেকে হয়েছে, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন থেকে হয়েছে, তাহলে একটা ইনফেক্টিভ কজ থাকতে পারে। অথবা হতে পারে সে আগে অ্যালকোহল খাইতো, সেখান থেকে অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়ে গেছে, অথবা অন্য কোনো একটা আদার কন্ডিশন হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হ্যাঁ সেখান থেকে হতে পারে, বা আদার আরও অনেক রকম কারণ আছে। সো এখন কথা হচ্ছে তার এই যে সিএলডি লাইনে আমরা চিন্তা করতেছি সব ভালো কথা, তাহলে এই কোশ্চেনগুলো ওকে আসলে করতে হবে যে এটা কেন হলো। তখন আমরা হিস্ট্রি নিব যে আপনি কি আসলে অ্যালকোহলিক কিনা, বা আপনি কি সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন কিনা। তখন এখান থেকে আবার কোশ্চেন চলে আসবে আপনার কি ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ ওবেসিটিটা আমরা খেয়াল করবো, এটা আমাদের অবজারভেশনে আসবে, বা তার রিসেন্ট ওয়েট গেইন বা তার লাইফস্টাইল, এগুলো নিয়ে আমরা হয়তো বা কোশ্চেন করবো। আবার যদি হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এগুলো নিয়ে চিন্তা করি, হয়তো বা আমরা এখানে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি জিজ্ঞাসা করব, তার কোনো ফ্যামিলি মেম্বারের ইনফেকশন আছে কিনা সেগুলো জিজ্ঞাসা করব, হ্যাঁ, বা শেয়ার্ড নিডল, আদার যে হেপাটাইটিস বি ভাইরাসের যে ট্রান্সমিশন, সেই ট্রান্সমিশনের পাথওয়েগুলো নিয়ে তাকে আমাদের জিজ্ঞাসা করতে হবে, তাই না? সেক্সুয়াল এক্সপোজার নিয়ে কোশ্চেন করতে হবে, সেক্সুয়াল এক্সপোজার, হ্যাঁ। তাহলে এই হিস্ট্রিগুলো আসলে নিতে হবে, তখন আমরা কারণটাকে ওইভাবে আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ হয়তো বা সে বলবে যে হ্যাঁ আমি তো আসলে ডায়ালাইসিস নিই, সো আমাকে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। দেখা যাচ্ছে যারা এই ধরনের রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন যাদেরকে নিতে হয়, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন ভেরি মাচ কমন এই ধরনের পেশেন্টে। আবার বাংলাদেশ একটা এন্ডেমিক জোন, এখানে হেপাটাইটিস বি ভাইরাস খুব ফ্রিকোয়েন্টলি আমরা পাই। সো তাহলে এই হিস্ট্রিতে এই জিনিসগুলো আমাকে আসলে জিজ্ঞাসা করে ফেলতে হবে, একটা রোগ কেন হলো, কিভাবে হলো, সেই সাথে আর কি কি প্রবলেম আছে, আর কোন কোন রোগে এই ঘটনা ঘটতে পারে, সেই কারণ এখানে উপস্থিত নাকি উপস্থিত না সেটাকেও ওভাবে দেখানো, এবং ওই ডিজিজের কমপ্লিকেশনস এগুলো সব কিছুকে নিয়ে আসা। তাহলে যখন আমি একটা হিস্ট্রি নিচ্ছি, এই জিনিসগুলোকে আমরা আসলে যখন কোশ্চেন করব এবং এগুলোকে যখন আমি সুন্দর করে গুছাইতে পারবো, সেটা হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট হিস্ট্রি। এবং এখানে যেমন এটাকে নিয়ে আসলাম, এরপরে কিন্তু আমাদের এখনও শেষ হয় নাই, আমাদের আবার রেসপিরেটরি একটা ডিস্ট্রেস ছিল। সো এই ডিজনিয়া নিয়ে আবার আমি তাহলে হিস্ট্রি নেব, হ্যাঁ ডিজনিয়া নিয়ে হিস্ট্রি নিলে আবার সেই উডিপাড়া ফরম্যাটে। এখন মনে করি তার ডিজনিয়াটা আসলে প্লুরাল ফিউশন থেকে হয় না, মনে করি নিউমোনিয়া থেকেই হয়েছে। তাহলে এটাকে আসলে নিউমোনিয়া থেকে হয়েছে নাকি এটা প্লুরাল ইফিউশন থেকে হয়েছে? প্লুরাল ইফিউশন কেন? ওই সিএলডি সেইখান থেকে পরবর্তীতে প্লুরাল ইফিউশন হয়ে গেছে, কোনভাবে হয়েছে এটাও হিস্ট্রি থেকে বের করা যাবে। কিভাবে বের করা যাবে? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে অনসেট, কিভাবে হলো? সে হয়তো বলবে যে আমার লাস্ট 7 দিন ধরে আমার শ্বাসকষ্ট, তাহলে তার ওই সমস্যা শুরু হয়েছে 3 মাস আগে থেকে, আর এই সমস্যা ফর 7 ডেজ। কিভাবে শুরু হয়েছে? হসপিটালে ভর্তি ছিলাম এতদিন, আস্তে আস্তে এটা হয়ে গেছে। তাহলে হসপিটাল অ্যাকোয়ার্ড কজ, এগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা তাহলে 7 দিন ধরে এই সমস্যা,
তাহলে অনসেট অ্যান্ড ডিউরেশন, তাহলে হসপিটালে ভর্তি থাকার পরে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট ডেভেলপ করছে, অথবা সে বলতে পারে আমার একবারে হয়েছে, তবে একবারে না, সাধারণত আস্তে আস্তে ডেভেলপ করছে, এরকমই হয়তো বা বলবো, আমি জাস্ট একটা মেড আপ বানাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে অনসেট ডিউরেশন এর মধ্যে চলে আসলো। ইন্টেন্সিটি, সো এখানে তার শ্বাসকষ্ট আসলে কখন, এই জিনিসটা শ্বাসকষ্টটা আসলে কেমন, এটাকে ওইভাবে সে হয়তো বোঝে আমার আসলে প্রচণ্ড শ্বাসকষ্ট, এভাবে বলতে পারে, তো বলতে পারে আমার হয়তো ঠিক আছে শ্বাসকষ্ট আছে বাট চলতেও পারতেছি, যে কোনো রকম হতে পারে, হয়তো বা এটা একটা মডারেট ডিগ্রি, হয়তো বা মডারেট ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রোগ্রেশন, সে জিজ্ঞেস করবে যে আপনার আসলে এটা প্রোগ্রেশন হচ্ছে কিনা, সে হয়তো বা বলবে, এখানে দুই রকম অ্যান্সার আসতে পারে, একটা বলতে পারে ইয়েস ইট ইজ প্রোগ্রেসিভ, সময়ের সাথে সাথে এটা বাড়তেছে, অথবা সে বলবে নো ইট ইজ কনস্ট্যান্ট, এটা একই রকম, খুব বেশি চেঞ্জ এরভাবে হচ্ছে না। যেমন প্রোগ্রেসিভটা কেন বললাম, প্লুরাল ইফিউশন আস্তে আস্তে প্রোগ্রেসিভ এরকম হতে পারে, আবার নিউমোনিয়াতে কনস্ট্যান্ট হতে পারে, অবশ্য নিউমোনিয়াতেও প্রোগ্রেসিভ হতে পারে, কারণ নিউমোনিয়া থেকেও প্লুরাল ইফিউশন হতে পারে। আচ্ছা, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, হয়তো বা এখানে সে তেমন কিছুই বলতে পারবে না, রিলিভিং ফ্যাক্টর, সে হয়তো বা এখানেও তেমন কিছু একটা বলতে পারবে না। আচ্ছা, অ্যাসোসিয়েটেড সিমটমস, এখানে এসে আমাদের ডিফারেন্সিয়েটিং অনেকগুলো পয়েন্ট আমরা বের করতে পারবো। কীভাবে? এখন যদি এটা নিউমোনিয়া হয়ে থাকে তাহলে পেশেন্টের এটার জন্য ফিভার থাকবে, কিন্তু যদি এমন হয় যে সিএলডি থেকে প্লুরাল ইফিউশন, সেইখানে ফিভার থাকবে না, তাহলে ফিভার নিয়ে তাকে আমি জিজ্ঞাসা করব। কফ, ঠিক আছে, তাহলে আমি কফ আছে কিনা সেটা জিজ্ঞাসা করব। সাধারণত নিউমোনিয়া থাকলে কফ উইথ স্পুটাম আসবে, তাহলে সেইগুলা হিস্ট্রি নিয়ে আসবে, যেই হিস্ট্রিটা আমি এখানে ওইভাবে পাবো না, এখানে কফ উইথ স্পুটাম এইভাবে বলবে না, হয়তো বা আরও জিজ্ঞাসা করলে বলবে যে হ্যাঁ আমার একটু লালচে লালচে মরিচা ধরা এরকম একটা অ্যাপিয়ারেন্স, রাস্টি স্পুটাম, তাহলে যখন এটা পাবো আমি বুঝবো যে দিস মাইট বি কেস অফ নিউমোনিয়া, অথবা এগুলো পেলাম না তাহলে হয়তো বা প্লুরাল ইফিউশন, এগুলো চিন্তা করব। সো এইভাবে আসলে আমি নিউমোনিয়াকে যখন মানে আস্তে আস্তে ডেসক্রাইব করব বা এটাকে ডেসক্রাইব করব, আমার কাছে ক্লিয়ার হইতে থাকবে। অথবা এমনও হইতে পারে তার ফিভারও আছে, কফও আছে, হ্যাঁ এগুলা সবই আছে, এরপরেও কিন্তু আসলে বলা যায় যে হ্যাঁ নিউমোনিয়া হয়েছে, সেখান থেকে আবার ইনফেকশন ডেভেলপ করছে, এটাও তো হতে পারে। তাহলে হিস্ট্রিতে কিছু পার্ট এরকম থেকে যাবে যেটার জায়গায় কনফিউশন থেকে যাবে, যে হিস্ট্রি থেকে আর ফাইনাল সলিউশন আসছে না। কারণ এমনও হতে পারে যে এখানে আসলে নিউমোনিয়া আছে সেটার জন্য ইফিউশন, এমনও হতে পারে, অথবা এমনও হতে পারে যে এখানে আসলে শুধু নিউমোনিয়া অথবা শুধু ইফিউশন। কিছু এত হিস্ট্রি নেওয়ার পরও আমাদের কাছে প্লাস মাইনাস মনে হতে পারে যে আমি 100% কনফার্ম না, পুরোপুরিভাবে কনফার্ম হওয়া যাচ্ছে না, ইট ইজ ওকে। কারণ এইটার কনফার্মেশনের জন্য আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, বিকজ এই পেশেন্টের যখন আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তখন আমি রেসপিরেটরি সিস্টেম করার সময় যখন আমি তার অস্কালটেশন করব, অথবা এই যে আদার যে আমাদের পালপেশনের যে পার্টগুলো আছে এভরিথিং আমরা বা এগুলো করার সময় কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ইনফিউশনের ফিচারগুলো থাকলে আমি সেগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশনে ধরতে পারবো। যখন নিউমোনিয়া থাকবে সেটারও এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো কিছু পার্ট অবশ্যই থাকবে যেটা হয়তো বা আলটিমেটলি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আরও ক্লিয়ার হবে আমাদের কাছে। সো এইটা পার্ট গেল। এরপরেও যদি আমাদের মনের মধ্যে ডাউট থাকে তখন আমাদের জন্য ইনভেস্টিগেশন আছে। সো এইভাবে আসলে অ্যাপ্রোচটা হবে। তাহলে এইভাবে আমরা আসলে যখন হিস্ট্রি নিব সেইখানে সিমটম অ্যানালাইসিসকে এইভাবে করতে হয়। এর পাশাপাশি শুধু আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসই যথেষ্ট না, এর সাথে সাথে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করতে হবে, যেমন কি পেশেন্টের পাস্ট ইলনেস। পাস্ট ইলনেস কেন ইম্পর্ট্যান্ট? পাস্ট ইলনেস এই কারণে ইম্পর্ট্যান্ট, এমন হতে পারে যে তার এমন একটা কন্ডিশন ডেভেলপ করছে যেটা আগেকার কোনো একটা ডিজিজের কমপ্লিকেশন হিসেবে এখন অ্যারাইজ করছে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করি কোনো একটা পার্সনের হয়তো বা আজকে থেকে 10 বছর আগে টিবি হয়েছে, এই 10 বছর পরে সে আমার কাছে হয়তো বা পোস্ট টিবি ব্রঙ্কিয়াকটাইটিস নিয়ে আসতে পারে। তাহলে আমি যখন এই পেশেন্টের পাবো, তার যখন এই হিস্ট্রিটা জানা থাকবে আমার জন্য অ্যাসেস করতে ইজি হবে। অথবা এমন হতে পারে কোনো একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে হয়তো বা 10 বছর আগে রিউম্যাটিক ফিভার ছিল, এখন সে আমাদের কাছে একটা ভালভুলার হার্ট ডিজিজ নিয়ে আসছে। সো আমি যখন হিস্ট্রিটা নিব আমার কাছে ওটাকে মিলাইতে সুবিধা হবে, হয়তো বা আমরা ওখান থেকে ক্লু পাবো, এটা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে কিছু জায়গায় কমপ্লিকেশনসের পাশাপাশি এমন হইতে পারে যে ট্রিটমেন্টের কারণে সাইড ইফেক্ট, যেমন হইতে পারে সে বলবে যে দেখেন আমার আগে একটা রোগ হয়েছিল সেই জন্য আমি হয়তো বা
লাইক কোন একটা ওষুধ নিছি, সো মনে করি যে কোন একটা পেশেন্টের সাপোজ রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এটা তো আসলে সে ওষুধ কন্টিনিউ করে, লাইফ লং কন্টিনিউ করে, তো সে এটার জন্য হয়তো বা মেথোট্রেক্সেট পায়। এখন মেথোট্রেক্সেট যারা লং টাইম ধরে নেয় তাদের কিন্তু আমরা জানি পালমোনারি ফাইব্রোসিস হয়, এটা একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট। তো সে কিন্তু আমার কাছে পালমোনারি ফাইব্রোসিসের ফিচার নিয়ে আসতে পারে। সো আমি যখন তার এই হিস্ট্রিটা শুনবো যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে আছে, অবশ্যই এটাকে এখানে আমার কিছু কথা আছে যে কোন একটা রোগ আসলে আগে ডায়াগনোসিস হয়েছে এবং এখনও আসলে এটা চলতেছে, হয়তো বা ট্রিটমেন্ট চলতেছে বাট এক্সিস্ট করে, এটার আলোচনা কোথায় হবে? এটা আমার পার্সোনাল মত বা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে এইটার আলোচনা আসলে ডিজিজ, আমাদের যে প্রেজেন্ট ইলনেস ওইটার এক্সপ্লানেশনের শেষে নিচে আমরা দিয়ে দিব, পাস্ট ইলনেসে না, বিকজ এটা তো আসলে প্রেজেন্ট অবস্থায় আছে। সো লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আসলে লাইফ লং ক্যারি করতে হয়, বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলো তো আসলে লাইফ লং চলতেছে, ব্যাপারটা এরকম না যে এটা আগে ছিল কমপ্লিট রিজলিউশন হয়ে গেছে, এরকম তো না। সো এই কজগুলোকে আমরা আসলে মানে প্রেজেন্ট ইলনেসের সবার নিচে এগুলোকে রাখতে পারি যে হ্যাঁ নোন কেস অফ অমুক 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 অ্যান্ড অমুক। আর পাস্ট ইলনেস হচ্ছে সেটা যেটা কমপ্লিটলি ট্রিটেড হয়ে গেছে, লাইক টিউবারকুলোসিস ছিল, ট্রিটমেন্ট পাইছে, আগে হয়তো বা তার নিউমোনিয়া ছিল, ট্রিটমেন্ট পাইছে, এই ধরনের আর কি। বাট আলোচনাটা যখন আমি এরকম করব আমার মাথার মধ্যে কোশ্চেন আসবে এই কারণে হলো কিনা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম। সো তাহলে এইভাবে আমরা পাস্ট ইলনেস জিজ্ঞাসা করব, ড্রাগ হিস্ট্রি জিজ্ঞাসা করবো, যেমন এই যে ড্রাগ হিস্ট্রিটা দিয়ে বলতে পারে যে হ্যাঁ সে মেথোট্রেক্সেট পায়, তাহলে আমি হয়তো বা চিন্তা করবো এটা, বা অনেক ড্রাগের অনেক রকম সাইড এফেক্ট আছে, লাইক কোনো পেশেন্ট হয়তো বা হাইপার থাইরয়েডিজম আছে, সেটার জন্য কার্বিমাজল পায়, তাহলে এইটার সাইড ইফেক্টে তো তার অ্যাগ্রানুলোসাইটোসিস হতে পারে, যেখান থেকে হয়তো বা সে আমার কাছে ফ্যারিনজাইটিসের ফিচার নিয়ে আসতে পারে, বা সে হয়তো বা সেটার জন্য ইনফেকশন নিয়ে আমার কাছে আসতে পারে। তাহলে ড্রাগ হিস্ট্রি আমাকে জানতে হবে, বিকজ আমাদের ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 10% বা তারও বেশি সংখ্যক হসপিটাল অ্যাডমিশন ডিউ টু দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ দ্য ড্রাগ। আমি নিজে যেখানে চাকরি করি এই মুহূর্তে, লাইক আমি যখন ক্লাস নিচ্ছি 2025 সাল, এই মোমেন্টে আমি যখন যেখানে চাকরি করি সেখানে আমরা মাঝে মাঝে এরকম পেশেন্ট পাই যারা আসলে ড্রাগের অ্যাডভার্স ইফেক্টের কারণে ভর্তি হয় প্রচুর। যেমন খুব কমন একটা বলি, ইনসুলিনের কারণে হাইপোগ্লাইসিমিয়া নিয়ে প্রচুর পেশেন্ট হসপিটালে ভর্তি, এটা তো আসলে ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট। তাহলে ড্রাগ হিস্ট্রিগুলো যখন আমরা নিব তাহলে সেটাও আমাদেরকে ক্লু দিবে যে হ্যাঁ দিস মাইট বি ডিউ টু দ্য অ্যাডভার্স ইফেক্ট, তাই না? তাহলে ড্রাগ হিস্ট্রি আমরা নিব, এর পাশাপাশি আমরা আরও অনেকগুলো হিস্ট্রি আসলে নিতে চাই যেগুলো আমাদের ডিজিজ আইডেন্টিফাই করার জন্য সহজ। একটা হচ্ছে অকুপেশন। অকুপেশন কেন ইম্পর্ট্যান্ট? অকুপেশনাল হ্যাজার্ড আছে বা অনেক রোগের সাথে অকুপেশন দিয়ে আমরা মিলাইতে পারবো। যেমন একটা পেশেন্ট হয়তো আমার কাছে লাইক মেটাবলিক সিনড্রোম নিয়ে আসছে, সো স্বাভাবিকভাবেই আমার চিন্তা থাকবে তার লাইফ স্টাইলের সাথে কী সম্পর্ক থাকতে পারে। হয়তো সে আমরা আপনি কী করেন, সে বললেন আমি দোকানদার, আমি সারাদিন বাসায় বসে থাকি বা দোকানে বসে থাকি, তার খুব একটা মুভমেন্ট হয় না, সো তার মেটাবলিক সিনড্রোম আমি মিলাইতে পারবো হ্যাঁ তার খুব সেডেন্টারি লাইফ স্টাইল আছে। অথবা সাপোজ কোনো একটা লোক কয়লা শ্রমিক হিসেবে কাজ করে, সে হয়তো আমার কাছে একটা লাংস প্রবলেম নিয়ে আসতে পারে। কোনো পেশেন্ট হয়তো বা আমার কাছে হয়তো বা সে বলতে পারে যে সে সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করে বা কনস্ট্রাকশনের ওখানে কাজ করে, সে হয়তো বা নিউমোকোনিওসিস নিয়ে আমার কাছে আসতে পারে। তাহলে অকুপেশনের সাথে কিন্তু হেলথ হ্যাজার্ডের সম্পর্ক আছে, সো ওইটাকে অ্যাড্রেস করার জন্য অকুপেশন জানা জরুরি। অথবা এমন হইতে পারে তার অকুপেশনের সাথে তার রোগের সম্পর্ক ওইভাবে নাই। সাপোজ একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে আর সে হচ্ছে ক্রিকেটার, এখন ক্রিকেট খেলার জন্য হার্ট অ্যাটাক হয়েছে এরকম তো কোনো ব্যাপার না, বরং ক্রিকেট খেললে কার্ডিওভাস্কুলার আরও ভালো থাকার কথা, যেমন তামিম ইকবালের এই ঘটনাটা করছে। তো এখন আমার তার ক্ষেত্রে অকুপেশন জানা এই কারণে জরুরি, এই পার্সনকে আমি বলে দিব আপনি আর প্রফেশনাল ক্রিকেটার খেলবেন না, বিকজ আপনি খেলতে গেলে আপনার আরেকবার হার্ট অ্যাটাক হয়, আপনি সেখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো এমনও হতে পারে যে হ্যাঁ ওই রোগটা হয়তো বা অকুপেশনের জন্য হয় নাই, কিন্তু তার এই রোগ হওয়ার পরে তাকে অকুপেশন চেঞ্জ করতে হবে। যেমন সাপোজ কোনো একটা পার্সনের এপিলেপসি আছে, এখন সে হচ্ছে ট্রাক ড্রাইভার, তাকে তো আমি রেস্ট অফ দ্য লাইফ ট্রাক ড্রাইভিং করতে দিব না, বিকজ গাড়ি চালানোর সময় তার এপিলেপসি হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো তাকে বলবো আপনি আপনার প্রফেশন সুইচ করেন ফর দ্য টাইম বিং, বা ফর ইউর ওন সেফটি বা ফর সেফটি অফ দ্য সোসাইটি, তাই না? তাহলে এইরকম জায়গাগুলোকেও অ্যাড্রেস করতে হবে, ম্যানেজমেন্টে গেলেও হয়তো বা লাগবে। সো অকুপেশন জানা খুব জরুরি। সোশ্যাল হিস্ট্রি নিতে হবে। সোশ্যাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রিটা কীভাবে ইম্পর্ট্যান্ট, সে কোন সোসাইটিতে বিলং করে এগুলোও ম্যাটার করে। কারণ কিছু কিছু
কন্ডিশন দেখা যাচ্ছে হাই ক্লাস সোসাইটিতে বেশি, কিছু কিছু কন্ডিশন দেখা যাচ্ছে লো ক্লাস সোসাইটিতে বেশি, মোর প্রিভেলেন্ট। সো এগুলোকে আমাদের হিসাব করতে সুবিধা হয়। আবার দেখা যাচ্ছে পার্সোনাল হিস্ট্রি, সে স্মোক করে কিনা, অথবা সে ড্রিঙ্ক করে কিনা, লাইক অ্যালকোহল খায় কিনা, বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সে নেয় কিনা, বিকজ এগুলোর সাথেও রোগের সম্পর্ক আছে, তাই না? অ্যালকোহল ইজ দ্য কমনেস্ট কজ বিহাইন্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাই না? আমি প্যানক্রিয়াটাইটিসের অনেকগুলো রোগে ডিল করছি যখন আমি ইন্টার্ন ছিলাম। আমি জাস্ট ইন্টার্নের এক্সাম্পলটা দিচ্ছি। যতগুলো রোগী ডিল করছি এদের আমি বলবো অ্যারাউন্ড 50% অ্যালকোহলিক পেশেন্ট ছিল, এবং এদের মধ্যে কয়েকজন মারাও গেছিলো। উই কুড নট ডু এনিথিং, পেশেন্ট মারা গেছে অ্যাটলিস্ট। বাট কথা হচ্ছে যে এই হিস্ট্রিগুলো জানা খুব ইম্পর্ট্যান্ট। একটা পেশেন্ট পাইছিলাম ক্রনিক রিকারেন্ট অ্যাকিউট মানে প্যানক্রিয়াটাইটিস নিয়ে আমাদের কাছে আসছে, লাইক 6 বার 7 বার তার পেইন উঠছে। সে হচ্ছে ড্রিঙ্কার, লাইক হেভি ড্রিঙ্কার, ক্রনিক, সে মানে ড্রিঙ্ক রেগুলার করে, থামাথামি নেই। সো এইরকম আর কি। তাহলে এইগুলো আমাদেরকে আসলে জানতে হবে ফর ডায়াগনোসিস। বা একটা পেশেন্ট তবে স্মোক করে, তাহলে ওইটা আমাদের সিওপিডি ডায়াগনোসিস আমাদের একটা গ্রেট ক্লু দিবে আমাদেরকে। তাহলে এই হিস্ট্রিতে এই জিনিসগুলো আসবে। অকুপেশনাল হিস্ট্রি বললাম, সোশ্যাল হিস্ট্রি বললাম, পার্সোনাল হিস্ট্রি বললাম। আরেকটা হিস্ট্রি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। আমাদের অনেক রোগ আছে ফ্যামিলিয়াল, সো ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্ট্যান্ট। লাইক অনেক ক্যান্সার আছে ফ্যামিলিয়াল, অনেক কন্ডিশন আছে ফ্যামিলিয়াল, বা রিস্ক ফ্যাক্টর হিসেবে থেকে যায়। মনে করি যে কোনো একটা পার্সনের বাবার ডায়াবেটিস, তার সন্তানের ডায়াবেটিস হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তাহলে এরকম রিস্ক ফ্যাক্টর থাকে, বা কিছু ডিজিজ আছে, আমরা এটাকে বলি হচ্ছে, আমরা দেখা যাচ্ছে ইনহেরিটেড ডিজিজ থাকে। সো ওগুলোকে আইডেন্টিফাই করা, যেমন হিমোফিলিয়া একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে। বা আরও কন্ডিশন বলি, যেমন হান্টিংটন ডিজিজ, মায়োটনিক ডিস্ট্রফি, অথবা আমরা আচ্ছা হিমোফিলিয়া মনে হয় বলছি, তারপরে আমরা এপিকেডি, অ্যাডাল্ট অনসেট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এরকম আসলে অনেকগুলো ডিজিজ আছে যেগুলো আসলে জেনেটিক আমরা বলতে পারি, বা ইনহেরিটেড কন্ডিশন বলতে পারি, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড, অনেকগুলো ডিজিজ আছে অ্যাকচুয়ালি। সো কোনো একটা পেশেন্টের ডিজিজ ডায়াগনোসিসের সময় এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বা অনেক ক্যান্সারের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, যেমন আমরা আমরা মেনের কথা বলি। সো মেন টাইপ যেগুলো আছে, বা এপিএস না, মেনের কথা আসলে মেন 1, মেন 2, এইগুলো যেমন আমাদের ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে অনেক সময়। সো এরকম আসলে অনেক কজ থাকে যেগুলো আসলে ইনহেরিটেড ডিজিজ বা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকবে। সো এই জিনিসগুলোকে আমরা হিস্ট্রিতে নিলে আমাদের জন্য কোরিলেট করতে সুবিধা হবে, ডায়াগনোসিসে পৌঁছাতে সুবিধা হবে, এবং সেটা ম্যানেজমেন্টেও আমাদেরকে কাজে লাগবে। বিকজ অনেক জায়গায় আমাদের কাউন্সিলিং করা লাগে। আচ্ছা, আমি অনেকগুলো কঠিন ডিজিজের নাম বলছি, সহজ ডিজিজের নাম দিয়ে বলি, যেমন থ্যালাসেমিয়া, তাই না? সো এই জায়গাগুলোতে কাউন্সিলিং, ম্যানেজমেন্ট, সেখানেও এগুলো কাজে লাগবে। সো এই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা যখন এইভাবে কমপ্লিট একটা হিস্ট্রি নিব, তখন আমাদের জন্য ফাইনালি ওই রোগের কারণ কি, কমপ্লিকেশন কি, অ্যাসোসিয়েশন কি, মেজরিটি কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। অল্প কিছু জায়গায় ডাউট থেকে যাবে, যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হবে। এরপরে কনফার্মেশন বা আদার কিছু আরও প্রেসাইজ হিসাব, সেটা ইনভেস্টিগেশন থেকে চলে আসবে। দিস ইজ হাউ একটা ডিজিজকে ফাইনালি ডায়াগনোসিস হবে। সো এইভাবে আসলে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। এতগুলো কথা বলার পরে লাস্ট একটা কথা বলে আলোচনা শেষ করে দেবো। অনেকে মনে করে একটা সিঙ্গেল প্যারামিটার পাইছি, এখান থেকে ডায়াগনোসিস বলে দিলাম। আসলে মেডিসিনে বা অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি আসলে মনে করি এটা ভুল অ্যাপ্রোচ। একটা সিঙ্গেল প্যারামিটার থেকে কখনো ডায়াগনোসিস করা উচিত না, বরং কমপ্লিট হিস্ট্রি থেকেই করা উচিত। অনেক স্টুডেন্ট আমাকে জাস্ট একটা ইনভেস্টিগেশনের একটা রিপোর্ট দেখায় বলে, ভাইয়া রোগীর কী হয়েছে, আমি পেশেন্টের হিস্ট্রি জানি না, ক্লিনিক্যাল এক্সামিনেশন করি নাই, কিচ্ছু করি নাই, খালি একটা রিপোর্ট দেখে আমি কীভাবে বলবো তার কী হয়েছে? এটা তো সম্ভব না আসলে। অথবা সে বলবে, ভাইয়া রোগীর জ্বর হয়েছে, কী করবো? রোগীর জ্বর তো 100 রকম কারণে হতে পারে, হাঁটু ব্যথার 100 রকম কারণ থাকতে পারে। তাহলে ওইটার ডিটেল হিস্ট্রি তো আমাকে দিতে হবে। লাইক আমাকে বলে যে, ভাইয়া আমার বাবার হাঁটুতে অনেক ব্যথা, কী করব? তুমি সেটাকে এক্সপ্লেইন করো। জাস্ট হাঁটু ব্যথা শুনে তো আমি একটা ব্যথার ওষুধ দিয়ে দিতে পারি না। ওখানে হাঁটু ব্যথার সেটা সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, এটা গাউট হতে পারে, হ্যাঁ সিউডো গাউট হতে পারে, এটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, ট্রমাটিক কোনো কিছু হতে পারে, আদার অনেক রকম কারণ আছে। রাপচার্ড বেকার সিস থেকেও পেইন নিয়ে আসতে পারে, অনেক রকম কারণ আছে। তাহলে জাস্ট একটা সিঙ্গেল ইনফরমেশন বা একটা দুইটা কথা থেকে আসলে কখনোই ক্লিয়ার কাট আইডিয়া পাওয়া যায় না। কোনো কথা নাই বার্তা না, একটা এক্স রে দিয়ে দিলাম, জাস্ট একটা এক্সরে উইদাউট এনি হিস্ট্রি, কখনোই আমি ডিজিজ 100% ডায়াগনোসিস করতে পারবো না। একটা দুইটা ক্ষেত্রে হয়তো বা বোঝা যাবে, বাট মেজরিটি ক্ষেত্রে আসলে বোঝা যাবে না।
কমপ্লিট হিস্ট্রি দরকার, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস দরকার, ইনভেস্টিগেশন রিপোর্ট, সবগুলো মিলায়ে ফাইনালি একটা ডায়াগনোসিসে পৌঁছানো হয় এবং সেই অনুযায়ী আসলে ম্যানেজমেন্ট করতে হয়। সো মেডিসিনের ক্ষেত্রে এটা বেশি সত্য, অন্যগুলোর ক্ষেত্রেও সত্য। তাহলে একটা ডিজিজ ডায়াগনোসিস করার মূল অ্যাপ্রোচটা তাহলে কি হবে? প্রথমে আমরা একটা কমপ্লিট হিস্ট্রি নিব, কমপ্লিট হিস্ট্রি নেওয়ার পরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। এই কাজ যখন হবে তখন আমি একটা কমপ্লিট ডায়াগনোসিসে পৌঁছাইতে পারবো, যেখানে কমপ্লিট অ্যাসেসমেন্ট হবে অ্যান্ড এইটার উপর বেস করে তখন আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিব। দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং। সো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।